বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। আশা করি তোমরা যে যেখানে আছো সেখান থেকে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদ উল আজহা উদযাপন করেছো। তো ঈদের ছুটির পরে আমি আবারও হাজির হয়েছি অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। আর সাথে আছি আমি এলিজা খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, রুয়েট চত্বর, রাজশাহী। প্রিয় শিক্ষার্থী, ঈদের ছুটির আগে আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে সুলতান মাহমুদ সম্পর্কে আলোচনা করেছি। আজ আমি তোমাদের মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি সম্পর্কে আলোচনা করব এবং মোহাম্মদ ঘুরির উত্তর ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা, তার চরিত্র ও কৃতিত্ব নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা মোহাম্মদ ঘুরির বংশ পরিচয় নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু ভূমিকাটা নিয়ে আলোচনা করি। আমরা জানি মোহাম্মদ বিন কাসিম প্রথম সিন্ধু অভিযান প্রেরণ করেন এবং তিনি সাফল্য অর্জন করেন, কিন্তু তার অকাল মৃত্যুতে ভারতে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হননি। এরপর সুলতান মাহমুদ তিনি ভারতে প্রায় 17 বার অভিযান প্রেরণ করেন এবং 17টি অভিযানে সাফল্য মণ্ডিত হয়ে তিনি উত্তর ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে পারেননি, কিন্তু তিনি কি করেছিলেন যে তিনি সিন্ধু ও পাঞ্জাবকে তার নিজ সাম্রাজ্যভুক্ত করেছিলেন। তার সাম্রাজ্য ছিল গজনে। এরপর মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি একাদশ শতাব্দীর শেষের দিকে, দ্বাদশ শতাব্দীর প্রথম দিকে তিনি ভারতে মুসলিম অভিযান প্রেরণ করেন এবং সেখানে তিনি স্থায়ীভাবে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। তো আমরা এবার মোহাম্মদ ঘুরির বংশ পরিচয় নিয়ে আলোচনা করব। মোহাম্মদ ঘুরি ছিলেন ঘুর রাজ্যের অধিপতি। এই ঘুর রাজ্যটা ছিল গজনি ও হিরাতের মধ্যবর্তী পর্বত সংকুল স্থানে। 1009 খ্রিস্টাব্দের দিকে সুলতান মাহমুদ এই ঘুর রাজ্যটা দখল করে নেন। ফলে ঘুর রাজাগণ সুলতান মাহমুদের সাথে আর ক্ষমতায় প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে পারেননি। পরবর্তীকালে সুলতান মাহমুদের মৃত্যুর পর তার দুর্বল ও অযোগ্য উত্তরাধিকারীদের আমলে এই ঘুর রাজগণ পুনরায় তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয় এবং এই প্রতিদ্বন্দ্বিতার জের ধরে সুলতান মাহমুদের একজন উত্তরাধিকারী তিনি কি করেন যে ঘুর রাজ্যের দুজন শাহজাদা সাইফুদ্দিন ও কুতুবউদ্দিন ও কুতুবউদ্দিন নামক দুজন শাহজাদাকে হত্যা করেন। এরপর এখানে এই ঘুর রাজ্যের তৃতীয় শাহজাদা আলাউদ্দিন হোসেন শাহ তিনি ভ্রাতৃ হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য তিনি কি করেন যে তিনি গজনি সাম্রাজ্যটাকে 7 দিন 7 রাত ধরে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেন। এই জন্য আলাউদ্দিন হোসেন শাহকে ইতিহাসে জাহানসুজ বলা হয়। জাহানসুজ অর্থ হলো পৃথিবীর দাহ। আমরা আলাউদ্দিন হোসেনকে কি বলা হয়? জাহানসুজ, অর্থাৎ পৃথিবী ধ্বংসকারী বা পৃথিবী দাহ। আলাউদ্দিন হোসেন সেখানে তার ভ্রাতা গিয়াসউদ্দিন মাহমুদকে গজনি শাসনকর্তা নিযুক্ত করেন। আলাউদ্দিন হোসেনের মৃত্যুর পর গিয়াসউদ্দিন মাহমুদ তিনি তার ভ্রাতা মুইজউদ্দিন মোহাম্মদ বিন সাম ওরফে মোহাম্মদ ঘুরিকে গজনির শাসনকর্তা নিযুক্ত করেন এবং পরবর্তীকালে তিনি সুলতান মাহমুদকে এই গজনির দায়িত্বভার অর্পণ করেন। এইভাবে মোহাম্মদ ঘুরি ভারতে মুসলিম অভিযানের দিকে তিনি উপলব্ধি করেন। এবার আমরা দেখি যে মোহাম্মদ ঘুরি তার ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার সময় উত্তর ভারতের রাজনৈতিক অবস্থাগুলো কেমন ছিল সেটা আমরা একটু আলোচনা করি। তারপর কি হচ্ছে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা।
মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি কর্তৃক ভারত অভিযান প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত নৈরাশ্যজনক ও বিশৃঙ্খলাপূর্ণ। এই সময় উত্তর ভারতে বেশ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে এবং সে রাষ্ট্রগুলোর মধ্যে সর্বদা হিংসা বিদ্বেষ কলহ লেগেই থাকত। এই সময় মোহাম্মদ ঘুরি কাজেই এই বিশৃঙ্খলপূর্ণ অবস্থার প্রেক্ষিতে মোহাম্মদ ঘুরি উত্তর ভারতে অভিযান প্রেরণ করতে তিনি উপলব্ধি করেন এবং এই সময় যে রাজনৈতিক যে উত্তর ভারতে যে সমস্ত রাজ্যগুলা ছিল সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল দিল্লি ও আজমিরে চৌহান বংশ ছিল, গুজরাটে চালুক্য বংশ ছিল, আর হচ্ছে মালবে পরমার বংশ ছিল এবং আরও ছিল চান্দেরি বংশ ইত্যাদি। তো এই সময় সবচেয়ে ক্ষমতাশালী যে রাষ্ট্রটা ছিল সেটা ছিল দিল্লি ও আজমিরের চৌহান বংশটা এই সময় ছিল। চৌহান রাজ বিষাম দেবের সময় তাহলে কি এই চৌহান রাজ বিশাল দেবের সময় দুটো বিখ্যাত নাটক রচিত হয়েছিল, যার একটা হচ্ছে হারাকেনি আর অপরটি হচ্ছে ললিতা নিগ্রহ রাজা। তাহলে এই দুটি বিখ্যাত নাটক রাজা বিষালদেবের সময় রচিত হয়েছিল। এবার আমরা দেখি উত্তর ভারতের সামাজিক অবস্থা। মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের প্রাকালে উত্তর ভারতের সামাজিক অবস্থাও ছিল অত্যন্ত হতাশাব্যঞ্জক। এই সময় উত্তর ভারতে বংশ প্রথাটা চরম আকার ধারণ করে। এই সময় হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র এই চারটি বর্ণপ্রথা বিদ্যমান ছিল এবং এদের মধ্যে এক শ্রেণীর সাথে আরেক শ্রেণীর সামাজিক কোনো সম্পর্কই ছিল না, এমনকি বৈবাহিক সম্পর্ক স্থাপন হতো না। ফলে এক বংশের সাথে আরেক বংশের সাথে সর্বদাই দ্বন্দ্ব কলহ লেগে থাকতো এবং ব্রাহ্মণ, ক্ষত্র এরা এই অভিজাত শ্রেণীরা নিম্ন শ্রেণীর একে অস্পর্শ মনে করত। ফলে মোহাম্মদ ঘুরি যখন ভারত আক্রমণ করে তখন তারা একটা বিদেশি আক্রমণ প্রতিহত করতে যে একতা প্রয়োজন সেটা তাদের মধ্যে বিদ্যমান ছিল না। ফলে মোহাম্মদ ঘুরির কাছে এটা সুবিধাজনক হয়। এবার আমরা দেখি উত্তর ভারতের অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল। তাহলে উত্তর ভারতের অর্থনৈতিক অবস্থা আমরা জানি সুদূর অতীতকাল থেকেই ভারতবর্ষ অর্থনৈতিকভাবে বেশ সাফল্য অর্জন করেছিল। এই ভারত তখন কৃষি প্রধান দেশ হলেও অন্যান্য বস্ত্র ও শিল্পে তারা ব্যাপক সমৃদ্ধি অর্জন করেছিল। তো মোহাম্মদ ঘুরি যখন ভারত আক্রমণ করে তখন উত্তর ভারতের অর্থনৈতিক অবস্থাটা একটু তাদের মানে তাদের যে রাজকোষ ছিল সেটা কিছুটা শূন্য হয়ে পড়েছিল। এর কারণ হলো যে ইতিপূর্বে সুলতান মাহমুদ কর্তৃক ভারত আক্রমণ। তো এবার আমরা মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের কারণটা আমরা এবার জানব। তাহলে মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের উদ্দেশ্য বা কারণ। মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের উদ্দেশ্যে প্রথমে যেটা বলা যায় যে মোহাম্মদ ঘুরি প্রথমেই মধ্য এশিয়ায় সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু মধ্য এশিয়ার খাওয়ারিজম শাহ কর্তৃক তিনি বারবার পরাজিত হয়, যার কারণে
তিনি মধ্য এশিয়ায় সাম্রাজ্য স্থাপনের চিন্তা বাদ দিয়ে তিনি ভারতের দিকে দৃষ্টি নিবদ্ধ করেন। দ্বিতীয়ত কারণ তাহলে আমরা বলতে পারি যে মোহাম্মদ বিন কাসিম সুলতান মাহমুদের পাঞ্জাব রাজ্যের সমকক্ষ একটি রাজ্য করতে চেয়েছিলেন, আর এই কারণেই তিনি ভারত আক্রমণ পরিচালনা করেন। এবার আমরা দেখি তৃতীয় কারণ। মোহাম্মদের ভারত আক্রমণের আরেকটা কারণ হচ্ছে যে ভারতের রাজনৈতিক দ্বন্দ্ব কলহ ও বিদ্বেষ। এই সুযোগে মোহাম্মদ ঘুরি তিনি মনে করলেন যে এই সুযোগটা কাজে লাগে ভারতে আক্রমণ তার জন্য সুবিধাজনক হবে। 4 নম্বর কারণ, জাতিভেদ বর্ণ প্রথা। এই জাতিভেদ বর্ণ প্রথাকে উদ্দেশ্য করে সুলতান মাহমুদ ভারত আক্রমণ পরিচালনা করেন, এবং তিনি যখন দেখলেন যে ভারতে এই জাতিভেদ প্রথার জন্য সর্বদা দ্বন্দ্ব কলহ লেগেই আছে, তখন তিনি এই সুযোগে ভারত আক্রমণ পরিচালনা করেন। সবশেষে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে অর্থনৈতিক উদ্দেশ্য এবং ভারতে ইসলাম প্রচারের জন্য তিনি ভারত আক্রমণ পরিচালনা করেন। তাহলে এবার আমরা দেখি যে সুলতান মাহমুদের ভারত আক্রমণ অর্থাৎ ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মুলতান ও উস দখল। সুলতান মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি তিনি প্রথমে 1175 খ্রিস্টাব্দে মুলতানের বিরুদ্ধে অগ্রসর হন। তিনি 1175 খ্রিস্টাব্দে মুলতান দখল করেন এবং পরবর্তীতে তার পরবর্তী বছর তিনি উচ্চ দখল করে নেন। এবার দ্বিতীয়ত হচ্ছে গুজরাট জয়ে ব্যর্থতা। মোহাম্মদ ঘুরি 1178 খ্রিস্টাব্দে গুজরাট অভিযান পরিচালনা করেন, কিন্তু তিনি গুজরাটের রাজা ভীমদেবের কাছে তিনি পরাজিত হন। অধ্যাপক এবিএম হাবিবুল্লাহ বলেন যে মোহাম্মদ ঘুরি ভাগ্যবান ছিলেন বলেই এই অভিযান থেকে তিনি তার সম্মানে পানে আসতে সক্ষম হয়েছিলেন। এবার আমরা দেখি পেশোয়ার ও সিন্ধু বিজয়। পেশোয়ার ও সিন্ধু বিজয় 1179 খ্রিস্টাব্দ থেকে মোহাম্মদ ঘুরি তিনি পেশোয়ার এবং তার পরের বছর 1181 খ্রিস্টাব্দের দিকে তিনি সিন্ধু বিজয় করেন। সুতরাং এইভাবে তিনি উত্তর ভারতের একটু অর্ধেকটা অঞ্চল প্রায় দখল করে নেন। তো এইভাবে মুলতান, গুজরাট, পাঞ্জাব, সিন্ধু এগুলো বিজয়ের পরে মোহাম্মদ ঘুরি এবার দৃষ্টি নিবদ্ধ করলেন দিল্লির দিকে। তিনি এবার রাজপুত বাহিনীর বিরুদ্ধে অগ্রসর হন। তিনি এই জন্য তিনি কি করেন যে রাজপুত বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য পরিকল্পনা গ্রহণ করেন। তার এই পরিকল্পনাটা জানতে পেরে দিল্লি ও আজমিরের চৌহান বংশ রাজা পৃথ্বীরাজ তিনি কি করেন যে কনৌজ রাজা ব্যতীত বাকি সব রাজপুত রাজাদের নিয়ে একটি মৈত্রী জোট গঠন করেন এবং তারা একত্র হয়ে মোহাম্মদ ঘুরির বিরুদ্ধে অগ্রসর হন। তো এখানে মোহাম্মদ ঘুরির সাথে দ্বিতীয় পৃথ্বীরাজের যে যুদ্ধটা হয় সেটা হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ। এই তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয় 1191 খ্রিস্টাব্দে। তো এইভাবে ওইদিকে দিল্লি ও আজমিরের চৌহান বংশ রাজা পৃথ্বীরাজ তিনি রাজপুত বাহিনীর সাথে যে মৈত্রী জোট গঠন করেন সেই মৈত্রী জোট নিয়ে
আর এইদিকে মোহাম্মদ ঘুরি সাথে নিয়ে তরাইনের প্রান্তরে এই 1191 খ্রিস্টাব্দে যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে দ্বিতীয় পৃথ্বীরাজের সৈন্য সংখ্যা ছিল প্রায় 2 লক্ষ ছিল অশ্বারোহী আর 3000 ছিল হস্তি বাহিনী। আর প্রকান্তর মোহাম্মদ ঘুরির সাথে ছিল প্রায় 1000 অশ্বারোহী এবং আরো কিছু তার সৈন্য সংখ্যা নিয়ে তিনি এই যুদ্ধে মুখোমুখি হন। কিন্তু এই যুদ্ধে তিনি কি হন যে দ্বিতীয় পৃথ্বীরাজের কাছে পরাজয় বরণ করেন এবং কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে আসেন। এরপর আমরা দেখি তরাইনের দ্বিতীয় যুদ্ধ। তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় 1192 খ্রিস্টাব্দে। মোহাম্মদ ঘুরি তরাইনের প্রথম যুদ্ধে পরাজিত হয়ে তিনি এই পরাজয়ের গ্লানি মুছে ফেলার জন্য এই তরাইনের দ্বিতীয় যুদ্ধে তিনি তার পরবর্তী বছরেই অর্থাৎ 1192 খ্রিস্টাব্দে দ্বিতীয় পৃথ্বীরাজের বিরুদ্ধে অগ্রসর হন। এবার মোহাম্মদ ঘুরির সৈন্যের সংখ্যা ছিল প্রায় 1,20,000 আর ওইদিকে দ্বিতীয় পৃথ্বীরাজের সৈন্যের সংখ্যা ছিল প্রায় 3 লক্ষ। এরপর তরাইনের প্রান্তরে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তুমুল যুদ্ধ হয় এবং পরিশেষে এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি মানে বিজয়ী হয় আর দ্বিতীয় পৃথ্বীরাজ পরাজিত হয় এবং তিনি পলায়ন কালে মোহাম্মদ ঘুরি কর্তৃক নিহত হন। তরাইনের প্রথম যুদ্ধে যে মোহাম্মদ ঘুরিকে আক্রমণ করেছিল সেও এই যুদ্ধে নিহত হয়। সুতরাং কাজেই এই যুদ্ধের পরে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করাটা অনেকটাই সাফল্য অর্জন করে। এবার আমরা দেখি তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব। ভারতের রাজনৈতিক ইতিহাসে তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব ছিল অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। কারণ এই তরাইনের দ্বিতীয় যুদ্ধের ফলে ভারতে স্থায়ীভাবে মুসলিম শাসন প্রতিষ্ঠা হয় এবং দিল্লি পর্যন্ত ভারতে মুসলিম শাসন কায়েম হয় এবং মোহাম্মদ ঘুরিও ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সেনানায়ক হিসেবে পরিচিতি লাভ করেন। এরপর আমরা দেখি যে পাঞ্জাব বিজয়। তরাইনের দ্বিতীয় যুদ্ধে বিজয় অর্জন করার মাধ্যমে মোহাম্মদ ঘুরি এবার পাঞ্জাবের দিকে অগ্রসর হন এবং তিনি পাঞ্জাবের রাজাকেও তিনি পরাজিত করতে সক্ষম হন। এরপর তিনি গুজরাটও জয় করেন এবং গুজরাটের রাজা দ্বিতীয় ভীমদেবকে তিনি এক যুদ্ধক্ষেত্রে পরাজিত করেন। এবার আমরা দেখি যে মোহাম্মদ ঘুরির প্রতিনিধি কুতুবউদ্দিন আইবেক। মোহাম্মদ ঘুরির প্রতিনিধি কুতুবউদ্দিন আইবেক কর্তৃক কতিপয় রাজ্য দখল। গুজরাট মোহাম্মদ ঘুরি গুজরাট বিজয়ের পর তিনি ঘুর রাজ্যে তিনি প্রত্যাবর্তন করেন এবং দায়িত্ব অর্পণ করে যান তার প্রতিনিধি কুতুবউদ্দিন আইবেকের উপর। কুতুবউদ্দিন আইবেক তখন তিনি দিল্লি, গোয়ালিয়র, কানিঞ্জর প্রভৃতি উত্তর ভারতের প্রভৃতি রাজ্যগুলা দখল করে নেন এবং তিনি এই সময়ে কুতুবউদ্দিন আইবেক তিনি প্রধান সেনাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। এইদিকে বাংলায় কুতুবউদ্দিন আইবেক তার আরেকজন সেনাপতি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিকে বাংলা জয়ে প্রেরণ করেন। এই সময় বাংলায় শাসক ছিলেন লক্ষণ সেন। তিনি তাকে পরাজিত করে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি তিনি বাংলা জয় করেন এবং বিহারও জয় করে নেন। এইভাবে মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি তিনি
উত্তর ভারতে স্থায়ীভাবে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। এবার আমরা দেখি যে মোহাম্মদ ঘুরির চরিত্র। মোহাম্মদ ঘুরি ছিলেন অনুপম চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী। তিনি তার চারিত্রিক দিক থেকে তিনি ছিলেন অনন্য। তিনি কি করেন যে তিনি তার ভ্রাতা গিয়াসউদ্দিনের প্রতি যে ভ্রাতৃ আচরণ করে সেটার জন্য তিনি ইতিহাসে অনেক উচ্চে আসন করে নিয়েছেন। এবং শুধু তাই নয়, তিনি তার অনুচরদের প্রতিও যথেষ্ট ভালো ব্যবহার করতেন এবং তিনি তাদের সাথে পিতৃসুলভ আচরণ করতেন। তিনি ছিলেন একজন সৎ, ধার্মিক আর বড় ধর্ম সহিষ্ণু। তিনি নিজে কখনো ধর্মান্ধ ছিলেন না, বরং তিনি কি করতেন যে তিনি অন্য ধর্মের প্রতি তিনি সহিষ্ণু ছিলেন। আর এই জন্যই অধ্যাপক ABM হাবিবুল্লাহ বলেন যে মোহাম্মদ ঘুরির এই চারিত্রিক বৈশিষ্ট্যের জন্যই তিনি ইতিহাসে অনেক উচ্চে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এবার আমরা দেখি মোহাম্মদ ঘুরির কৃতিত্ব। মোহাম্মদ ঘুরির কৃতিত্ব আলোচনা করলে প্রথমে তাকে বলা যায় যে মোহাম্মদ ঘুরি ছিলেন অন্যতম একজন সেনানায়ক, সেনাপতি, সমরকুশলী এবং দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিবিদ। তিনি অত্যন্ত দক্ষ ও রণনৈপুণ্যের জন্য তিনি ভারতে স্থায়ীভাবে মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন এবং এই জন্যই তিনি ভারতের বেশ কিছু রাজ্য দখল করেছেন এবং উত্তর ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছেন। এবার আমরা দেখি সুলতান মাহমুদের শিক্ষা ও সংস্কৃতিতে সুলতান মাহমুদের কৃতিত্ব, অর্থাৎ শিল্পকলা ও সাহিত্যে। সুলতান মাহমুদ সারা জীবন যুদ্ধ বিগ্রহ নিয়ে ব্যস্ত থাকলেও শিল্পকলা ও সাহিত্যের প্রতিও তিনি যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন এবং তিনি অনুরাগী ছিলেন, যথেষ্ট অনুরাগী ছিলেন শিল্পকলা ও সাহিত্যের জন্য। তার সময় কবি ফখরুদ্দিন মোবারক শাহ তিনি সাহিত্যিক ছিলেন। তারপরে ক্লাসিক্যাল কবি নিজামুদ্দিন উরুজি এরা মোহাম্মদ ঘুরির রাজদরবার অলঙ্কৃত করেছিলেন এবং তার প্রতিনিধি কুতুবউদ্দিন আইবেক তিনি দিল্লিতে কুতুবউদ্দিন ইসলাম মসজিদ এবং আজমিরে আড়াই দিন কা ঝোপড়া মসজিদ নির্মাণ করে অত্যন্ত কৃতিত্বের পরিচয় দেন। এবার আমরা দেখি যে সুলতান মাহমুদ এবং মোহাম্মদ ঘুরির মধ্যে তুলনা। সুলতান মাহমুদ এবং মোহাম্মদ ঘুরির মধ্যে আমরা যদি তুলনা করি তাহলে দেখা যায় যে দুজনার পদমর্যাদার দিক থেকে দুজনার দিকটা ছিল দুই রকম। সুলতান মাহমুদ ছিলেন গজনির রাজা আর মোহাম্মদ ঘুরি ছিলেন গজনির অধিপতি, অর্থাৎ গজনির রাজাটা গজনির উপরে তার শাসনভার অর্পিত হয়েছিল। আর উভয়ে ছিলেন একজন দক্ষ সেনানায়ক, সমর নেতা এবং দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিবিদ। তো কৃতিত্বের দিক থেকে আমরা সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির মধ্যে বেশ কিছু তুলনা আমরা যদি লক্ষ্য করি তাহলে প্রথমেই আমরা দেখতে পাই যে সামরিক দিক থেকে সুলতান মাহমুদ তিনি ছিলেন অনন্য। তিনি
ভারতে প্রায় 17বার অভিযান পরিচালনা করেছিলেন এবং শতবারই তিনি সাফল্য অর্জন করেন। প্রকান্তরে মোহাম্মদ ঘুরি তিনি একজন দূরদৃষ্টি সম্পন্ন সেনানায়ক হলেও তিনি ভারত আক্রমণের সময় তিনি বেশ কিছু যুদ্ধে পরাজিত হয়, যেমন তরাইনের যুদ্ধ, গুজরাট অভিযান এবং মধ্য এশিয়ায় সাম্রাজ্য স্থাপনে তিনি পরাজয় বরণ করে। সুতরাং এদিক থেকে দেখা যায় যে সুলতান মাহমুদ ছিল অনন্য। দ্বিতীয় তুলনা আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাই যে স্থাপত্যের দিক থেকে আমরা দেখতে পাই যে গজনির অধিপতি সুলতান মাহমুদ তিনি ছিলেন স্থাপত্য শিল্পের প্রতি যথেষ্ট অনুরাগী এবং এক্ষেত্রে তিনি গজনিতে বেশ কিছু স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ এগুলো নির্মাণ করেছিলেন। প্রকান্তরে মোহাম্মদ ঘুরি তিনি স্থাপত্য ক্ষেত্রে তেমন কোনো পরিচয় দিতে পারেননি, তবে তিনিও শিল্প সাহিত্যের প্রতি অনুরাগী ছিলেন। তবে এক্ষেত্রে দেখা যায় যে দুজনের সাথে তুলনা করলে দেখা যায় যে সুলতান মাহমুদ ছিলেন মোহাম্মদ ঘুরির চেয়ে অতুলনীয়। তো প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা দেখতে পাই যে সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির মধ্যে তুলনাগুলো আমরা একটু এইভাবে সার্বিকভাবে বিচার করলে দেখতে পাই যে উভয়ই ছিলেন অন্যতম কৃতিত্বের অধিকারী। এবার আমরা মোহাম্মদ ঘুরির মৃত্যু নিয়ে আলোচনা করি। মোহাম্মদ ঘুরি দিল্লি, গজনি প্রভৃতিতে অধিপতি হওয়ার পর তিনি এবার মধ্য এশিয়ার সাম্রাজ্য স্থাপনের পরিকল্পনা করেন, কিন্তু মধ্য এশিয়ার খাওয়ারিজম শাহের সাথে তিনি যখন পরাজিত হন, এই সুযোগে সিন্ধু, পাঞ্জাব এবং মুলতানের শাসনকর্তাগণ তার বিরুদ্ধে বিদ্রোহ পরিচালনা করেন। তখন মোহাম্মদ ঘুরি তার প্রতিনিধি কুতুবউদ্দিন আইবেকের হাতে সেই দায়িত্ব অর্পণ করে তিনি গজনিতে প্রত্যাবর্তন করেন। কিন্তু গজনিতে প্রত্যাবর্তনের পথে তিনি 1206 খ্রিস্টাব্দে খক্কার বংশীয় একজন আততায়ীর হাতে তিনি নিহত হন। এবার আমরা দেখি ঘুরি বংশের পতন। মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার ভ্রাতুষ পুত্র গিয়াসউদ্দিন মাহমুদ ঘুরি বংশের সিংহাসনে আরোহণ করেন, কিন্তু তিনি ছিলেন একজন দুর্বল এবং অযোগ্য শাসক। তার সময় বিভিন্ন রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এই গিয়াসউদ্দিন মাহমুদ তখন এক পর্যায়ে পাঞ্জাবের রাজা কর্তৃক তিনি পরাজিত হন এবং খাওয়ারিজম শাহ তিনি এই ঘুর রাজ্যটা দখল করে নেন। এভাবেই ঘুরি বংশের পতন হয়ে যায়। তো শিক্ষার্থী, আমরা এখান থেকে মোহাম্মদ ঘুরি সম্পর্কে আলোচনা করলাম। এবার আমি তোমাদের বাড়ির কাজ নিয়ে কিছু প্রশ্ন দেবো, সেগুলো তোমরা নোট করে নাও। অর্থাৎ আজকে যে মোহাম্মদ ঘুরি নিয়ে আলোচনা করলাম তার সম্পর্কে প্রশ্ন। প্রথমেই দেব যে ঘুর রাজ্য কোথায় অবস্থিত? ঘুর রাজ্য কোথায় অবস্থিত? দ্বিতীয়, ঘুর রাজ্য কোথায় অবস্থিত? 2 নম্বর, দ্বিতীয় প্রশ্ন, আলাউদ্দিন হোসেনকে জাহানসুজ বলা হয় কেন? এটা হলো অনুধাবন। তিন নম্বর প্রশ্ন দিতে পারে, তরাইনের প্রথম যুদ্ধ কার কার মধ্যে সংঘটিত হয়? চার নম্বর, তরাইনের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লিখো।
তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব। তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের বাড়ির কাজ হলো যে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই বাসায় তোমরা প্র্যাকটিস করবে। তো প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। আগামীতে আমরা আবার অন্য ক্লাস নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।